experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সমস্ত রাগ ভুলে চকিতে ফিরে তাকালো সে। একই রকম পোশাক পরেছে তারা মা মেয়ে। হালকা গোলাপি রঙের গাউন দুটোতে অজস্র মূল্যবান পাথরের কারুকার্য, মাথার সফেদ হিজাবের ওপর গোলাপি পাথরের তাজ। এলিজা ঝুঁকে পড়ে তোহফার মাথায় তাজ লাগিয়ে দিচ্ছে। তোহফা ছোটাছুটি করছে আনন্দে, তাকে টেনে ধরে চোখ রাঙাচ্ছে বেগম। মুহূর্তের জন্য যেন থমকে গেলেন সুলতান। সে কি মনোমুগ্ধকর দৃশ্য! তার হৃদস্পন্দন বৃদ্ধি পাচ্ছে অত্যাধিক মাত্রায়। বুকে হাত চেপে দ্রুত মহল ছেড়ে বেরিয়ে গেল সে। শ্বাসকষ্টে রোগীর ন্যায় জোরে জোরে শ্বাস ফেলছে দেয়াল ধরে। এতগুলো দিন বাদে আবারও সেই রূপ, আবার সেই শ্বাসরুদ্ধকর অনুভূতি। আকস্মাৎ ঘটনায় চমকে উঠল মাহতাব। হন্ততন্ত হয়ে শুধালো, কি হয়েছে মহামান্য? হঠাৎ করে কি হলো? কোথায় খারাপ লাগছে আপনার? আমাকে বলুন। আমি নিজের ধ্বংস দেখতে পাচ্ছি মাহতাব, নিজের ভয়ঙ্কর পরাজয় অনুভব করছি। বিশাল কৃষ্ণচূড়া আবারও সেজেছে লাল ফুলে। ঝোড়ো হাওয়ায় ঝরে পড়া তার অজস্র ফুল আর ভেঙে পড়া ডালের শোক যেন এক রাতেই কাটিয়ে উঠেছে সে। আবারও মাথা তুলে ছড়ছে রক্ত রাঙা সৌন্দর্য। বারান্দার খুঁটিতে মাথা ঠেকিয়ে বসে আছে জার্নাব। আনমনে ভাবছে কিছু একটা। ঈদের কোনো আমেজ নেই তার মধ্যে। সেই কাল থেকেই ধুম ধরে বসে আছে। জোভিয়া নতুন পোশাক পাঠিয়েছে, সেগুলো ছুঁয়ে দেখেনি সে। ঈদের দিন পুরো সাম্রাজ্যের মানুষ জড়ো হয় মহলে। প্রতিবারই ঈদে সুলতান পুরো সাম্রাজ্যকে দাওয়াত করে খাওয়ায়। ঈদের নামাজ শেষ হতে না হতেই মহলের সামনে বিশাল জায়গা জুড়ে ছাউনি টানানো হয় প্রজাদের জন্য। কিন্তু জার্নাবের যেন সেখানে যাবারও কোনো ইচ্ছা নেই। আব্দুর রহমান বেশ কয়েকবার তাকে ডেকে রেখে হাঁপিয়ে উঠেছে। তিনি বুঝে উঠতে পারছেন না হুট করে মেয়েটার কী হলো। এর কারণ শুধুমাত্র জোভিয়া হলে সে নিশ্চয়ই মহলে যাওয়ার জন্য মুখিয়ে থাকতো, কিন্তু তার বিষাদে ঘেরা চেহারা যেন অন্য কাহিনী বলছে। আব্দুর রহমান এগিয়ে এলেন মেয়ের কাছে, বসতে চাইলেন জার্নাবের পাশে। তবে এই পা নিয়ে তার সম্ভব হলো না তার পক্ষে। দাঁড়িয়ে থেকেই সামান্য ঝুঁকে হাত রাখলো কাঁধের ওপর। সচকিত হয়ে তাকালো জার্নাব। ব্যস্ত স্বরে বলল, কি হয়েছে আব্বা? কিছু লাগবে আপনার? তুমি নতুন পোশাক পরছো না কেন আম্মা? ঈদের দিন এইভাবে থাকতে নেই। যাও, বোন তোমার জন্য কত কিছু পাঠিয়েছে, ওগুলো পরে নাও। সেবকের হাতে পাঠিয়েছে, সে নিজে তো আসেনি, কেন পরবো আমি সেসব? অভিমানী কণ্ঠ জার্নাবের। আব্দুর রহমান বুঝতে পারলেন মেয়ে তার বোনের ওপর অভিমান করেছে। তাকে আশ্বস্ত করে বললেন, বোনের ওপর মান করেছো? সে কতগুলো দিন পরে নিজের স্থানে ফিরেছে। বলো তো, নিজেকে গুছিয়ে নিতেও তো সময় লাগবে। তুমি তো বড়, তোমার কি উচিত নয় বোনের সমস্যা উপলব্ধি করা? যাও আম্মা, নতুন পোশাক পরে নাও। তবুও উঠল না জার্নাব। বিষাদ যেন বিন্দুমাত্র কমল না তার চেহারা থেকে। শূন্য দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে থাকলেন আব্দুর রহমান। হুট করে শোকাহত কণ্ঠে বলে উঠলেন, শাহাদের কথা মনে পড়েছে? ডুকরে কেঁদে উঠল জার্নাব। কাতর গলায় বলল, আমি তো তাকে কোনোদিন ভুলতেই পারলাম না আব্বাজান। শয়ে শয়ে বাণিজ্যিক জাহাজ ভেসে রয়েছে শাহনদীর বুকে, তবে সবগুলোই তীরে ভেড়ানো। আজ যে ঈদ, তাদের কাজ নেই। সওদাগর, নাবিক, বণিক সবার আজ ছুটি। সকলে ঈদ উদযাপন করছে নিজ নিজ পরিবারের সাথে। তবে জাহাজের কাছে নদীর তীরে হাঁটছে আবরার জাওয়াদ। তার বাসস্থান এই সাম্রাজ্যে নয়, সে পার্শ্ব সাম্রাজ্যের বাসিন্দা। তবে এই নদীতে বাণিজ্যের জাহাজ পরিচালনা করবার অনুমতি আছে তাদের। পার্শ্ব সাম্রাজ্যে তার ছোট্ট একটা 2 কামরার দালান রয়েছে। তবে তার পরিবার পরিজন বলতে কেউ নেই। সে একা। জন্মের পরেই তার মাতা মারা যায়। তারপর যখন সে যুবক হয়ে উঠল, তখন অসুস্থতার কারণে তার পিতাও মৃত্যুবরণ করেন। তারপর থেকে সে একা জাহাজে করে এদিক ওদিক ঘুরে ঘুরে বাণিজ্য করাই রোজগার কর্ম। একার জন্যে সে জাহাজেই রাত দিন কাটিয়ে দেয়। গৃহে ফেরে না বললেই চলে। মাসে চাঁদে একবার গিয়ে থেকে আসে 2-1 দিন।
তবে যেদিন থেকে জোভিয়াকে দেখেছে সেই দিন থেকে নতুন এক পরিবারের স্বপ্ন দেখে সে। মেয়েটাকে ভালোবেসে ঘাঁটি গেড়ে বসেছে এই সাম্রাজ্যে। আজও সে এখানেই জাহাজ ভিড়িয়েছে। তবে বাজার আজ বন্ধ, তাই সে ঠিক করেছে তাদের গৃহে যাবে আজ। জোভিয়ার জন্য নতুন গাউন কিনে রেখেছিল সে, তবে মেয়েটার রাগ আর অবিরত উপেক্ষার জন্য দেওয়া হয়ে ওঠেনি, তাই আজ ঈদের নাম করে সেটাও দিয়ে আসা যাবে। দ্রুত জাহাজে গিয়ে গাউনটা নিয়ে আসলো সে। নীল রঙা গাউনটা থলে দিয়ে মুড়িয়ে লাল ফিতেই বাঁধা। গাউনটা ছুঁয়ে দিয়ে মুচকি হাসলো সে। জানা নেই মেয়েটা কবে বুঝবে তাকে, ভালোবাসবে তাকে। তবে তাকে নিয়ে স্বপ্ন দেখে সে, ছোট্ট একটা সংসারের স্বপ্ন, ভালোবাসায় ঘেরা কিছু মুহূর্তের স্বপ্ন। ঘুরে ফিরে বরাবরই সে গাউনটার দিকে তাকাচ্ছে, হাসছে মনের অজান্তে। মেয়েটা কি আজও রেগে যাবে? ঈদের দিনও তাকে উপেক্ষা করবে? কোলে করুক, কিছু সময় মন ভরেই তাকে দেখা তো যাবে, এটাই বা কম কিসে। মনে মনে সে দৃঢ়ভাবে চাচ্ছে জোভিয়া রাজি হয়ে যাক, আর সম্মতি পেলেই সে বিবাহের আয়োজন শুরু করবে। কিন্তু কবে সেই দিন আসবে? আর কত অপেক্ষা! কবে তাদের একটা সুন্দর সংসার হবে? উপরওয়ালা মেয়েটার মন এমন পাথর করে কেন তৈরি করেছে? তাকে কি একটুও ভালোবাসা যায় না? অতঃপর নিজ মনেই হাসল সে। ভালোবাসবে না কেন? একদিন না একদিন ঠিকই বাসবে, ততদিন না হয় অপেক্ষা করবে সে। জোভিয়ার তীক্ষ্ণ চোখের চাহনির কথা মনে পড়তেই প্রশান্তিতে হৃদয়ে ছেয়ে গেল তার। ঈদের দিন মেয়েটাকে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। সে নিজেকে সামলাতে পারবে তো? সেই রূপ তার শ্বাস আটকে দেবে না তো? আজ থেকে ঠিক 7 বছর পূর্বে আব্বাজানের পছন্দের পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল জারনাম। 25 বছর বয়সী টকবকে যুবক শাহাদের সাথে শুরু করেছিল মধুময় এক সম্পর্ক। শাহাদের পরিবার পরিজন ছিল না, ছোট্ট একটা কামরায় শুধু তারা দুজন থাকতো বেশ সানন্দেই। পারিবারিক বিবাহতেও ভালোবাসা তাদের কম ছিল না। জারনামের বয়সী বা তখন কত, 18 কি 19, কিন্তু শাহাদ তাকে এতটাই নিখুঁতভাবে আগলে রেখেছিল যে সে কখনো আক্ষেপ করার সুযোগটাই পায়নি। রোজ রাতে তার চুলে বিনুনি করে দিতে দিতে মিটমিটিয়ে হেসে বলতো, তুমি এত নাজুক কেন বউ, যেন ছুতেই গলে যাবে। তার কথায় তাল মিলিয়ে হাসত জারনাম। চোরা দৃষ্টিতে দেখে যেত পুরুষটার ভুবন ভোলানো হাসি, কিন্তু প্রতিবারই ধরে ফেলত শাহাদ। তাকে লজ্জা দিতে ঠোঁট চেপে বলে উঠত, আমাকে বুঝি খুব সুন্দর লাগছে আজ। হুটহাট তার কোলে মাথা রেখে শুয়ে পড়ত। কিছু বলতে গেলেই চোখ রাঙিয়ে উঠত সে। কি আগুন সেই দৃষ্টিতে! নিমিষেই ঝলসে দিত জারনাবের হৃদয়। শাহাদ রাত করে বাড়ি ফিরলে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তো জারনাব, যার দরুন দ্বার খুলতে বেশ খানিকটা দেরি হয়ে যেত। তবু বিন্দু পরিমাণ রাখত না শাহাদ। দ্বার খুলতেই তার ক্লান্ত মুখশ্রীটাতে ফুটে উঠত রাজ্যের খুশি। তড়িৎ বেগে এগিয়ে এসে 2 হাতে আঁকড়ে ধরত তার মুখটা, মুচকি হেসে বলতো, দুঃখিত, ঘুম ভাঙিয়ে দিলাম, তবে এখন আবার ঘুমিয়ে পড়ো না যেন। অপেক্ষা করো, হাত মুখ ধুয়ে আসি, একসাথে ঘুমাবো। শাহাদ ছিল সুলতানের সৈনিক, আর এটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার বৈবাহিক জীবনে। বিয়ের ঠিক 1 সপ্তাহ পরেই শুরু হলো নদী নিয়ে পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব। কিছুদিনের মধ্যেই সেই দ্বন্দ্ব যুদ্ধে রূপ নিল। নতুন বউ ঘরে রেখে শাহাদ বীর সৈনিকের ন্যায় যুদ্ধে ছুটল। যাবার পূর্বে তার কপালে চুম্বন করে আহত গলায় বলেছিল, আমার জন্য দোয়া করো বউ, যেন আবারও তোমার কোলে নিজের মাথাটা রাখতে পারি। বৃদ্ধ বয়সে তোমার সফেদ চুলে বিনুনি করে দেওয়ার সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়। কেটে গেল কয়েকদিন, কিন্তু শাহাদ আর ফিরে এলো না। ভয়ে আতঙ্কে জর্জরিত হলো জারনাব। তার দোয়া বুঝি কবুল হলো না। অবশেষে ফিরে এলো তার ক্ষতবিক্ষত লাশ। তরোয়াল দিয়ে আঘাত করা হয়েছিল শাহাদের চওড়া বুকটাতে। কি গভীর সে ক্ষত! মানুষটার ফর্সা শরীরটা ফ্যাকাশে হয়ে উঠেছে, নেই কোনো উজ্জ্বলতা। জারনাবকে দেখেও আজ হাসল না সে, চোখ মেলেও দেখল না একবার। সহ্য করতে পারেনি জারনাব, জ্ঞান হারিয়েছিল মুহূর্তে।
আর যখন জ্ঞান ফিরল তখন এই দুনিয়ার বুকে সে একা, চারপাশে কোথাও নেই সাহাদ। কি আশ্চর্য, বাতাসে মিশে থাকা তার সুঘ্রাণটাও হারিয়ে গেছে তখন। কান্না করার শক্তিও যেন জোগাতে ব্যর্থ হলো জার্নাব। অথচ দিনটা ছিল ঈদের দিন। নদী নিয়ে এই দ্বন্দ্ব শেষ করে দিল, তাকে নিঃস্ব করে দিল। এত অল্প সুখেই যদি তার ভাগ্যে ছিল, তবে কেন এই অজস্র মায়া লাগালো সাহাদ? আগলে রাখার স্বপ্ন দেখে শূন্য করে দিল তাকে। কত আহাজারি করলো সে, তবুও ফিরল না সাহাদ। তার লম্বা লম্বা চুলগুলো যখন মাটিতে পড়ে গড়াগড়ি খেলো, তখনও ফিরে এলো না সাহাদ। নির্দয়ভাবে একলা করে দিল জার্নাবকে। সদ্য বিবাহিত জার্নাব কিছুদিনের পার্থক্যে পেয়ে গেল বিধবার তকমা। একলা ঘরে তার আহাজারি দেখার কেউ ছিল না। ঘরটাতে দম আটকে আসতো তার। ঘরটার চারিদিকে যেন সাহাদের বিচরণ, অথচ কোথাও নেই সে, কোথাও না। সে কি নিষ্ঠুর অনুভূতি! আর ভাবতে পারল না জার্নাব। দম বন্ধ হয়ে আসছে তার। দূরের কৃষ্ণচূড়ার গাছটা যেন তাচ্ছিল্য করে বলছে, বিধবা তুই, বিধবা, ফিরবে না সাহাদ, তোকে একা ফেলে সে চলে গেছে। আর সহ্য হলো না, দু হাতে কান চেপে ধরে চেঁচিয়ে উঠল জার্নাব। মিথ্যা, সব মিথ্যা। সে আমাকে একা ফেলে যায়নি। পরকালে আমার জন্য অপেক্ষা করছে সে। 7টা বছর ধরে অপেক্ষা করছে সে শুধু আমার জন্য। বারান্দা ছেড়ে ছুটে কামরায় চলে গেল সে। শক্ত করে আটকে দিল দ্বার। দ্বারের সাথে পিঠ ঠেকিয়ে কেঁদে উঠল ঝরঝর করে। ঈদ কেন তার জীবনে আসে? কেন আসে প্রতি বছর? কেন সাহাদের মৃত্যুর ঘ্রাণ নিয়ে ঈদ ফিরে আসে? সুন্দর এই দিনটা কেন এত ভয়ঙ্করভাবে শোকের পরশে দিল তার জীবনে? উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক তাকালো সে। সব কিছু এত ভয়ঙ্কর লাগছে কেন? তাকে কি মারতে চায় শ্বাসরোধ করে? মাথা থেকে হিজাব টেনে ছুঁড়ে ফেলল সে। দুহাতে খামচে ধরল লম্বা লম্বা চুলগুলো। এই চুলে আর কখনোই মেনেনি করেনি সে। চুলগুলো মুখের সামনে এনে নাকের সাথে চেপে ধরল শক্ত করে। বড় করে শ্বাস টেনে নিল নিজের গভীরে। কিন্তু এ কি, সাহাদের হাতের ঘ্রাণ তো নেই চুলগুলোতে। মুহূর্তেই যেন উন্মাদ হয়ে উঠল সে। দৌড়ে কাঠের বাক্সটার কাছে যেতে গিয়ে গাউনে পা বেঁধে আছড়ে পড়ল মেঝেতে। আশ্চর্য, বিন্দুমাত্র ব্যথা অনুভব হলো না। সে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে বিছানার পাশে এসে বসল। ব্যস্ত হাতে বিছানার নিচ থেকে টেনে আনলো কাঠের বাক্সটা। সতর্কতার দৃষ্টি, সে খুব যত্ন করে খুলল বাক্সটা। এখানেই যেন সাহাদকে লুকিয়ে রেখেছে সে। হন্তদন্ত হয়ে কয়েকটা কাপড় চোপড় এলোমেলো করতেই বেরিয়ে এলো ছোট্ট একটি শিশি, আতরের শিশি। ছোট্ট শিশিটার একদম তলানিতে আর অল্প একটুই আতর বেঁচে আছে। চোখ মুখ প্রজ্বলিত হলো জার্নাবের। মহামূল্যবান কিছু খুঁজে পেয়ে যেমনটা হয়, ঠিক তেমন করেই চকচক করে উঠল তার চোখ। কাঁপা কাঁপা হাতে আতর নিয়ে হাতে, বুকে, গাউনের সব জায়গায় লাগিয়ে নিল সে। অবশেষে খানিকটা আতর চুলেও লাগিয়ে নিল। সব শেষে আবারও সুন্দর করে শিশিটা রেখে দিল বাক্সতে, লুকিয়ে রাখলো কাপড়ের নিচে। অতঃপর চুলগুলো সামনে ধরে বিশাল এক শ্বাস টেনে নিল। এই তো সাহাদের শরীরের সুঘ্রাণ, তার সাথেই তো মিশে আছে সাহাদ, তার খুব কাছে। হুট করে কি হলো? দৌড়ে গিয়ে জানালার কপাট বন্ধ করে দিল। যদি জানালা দিয়ে বেরিয়ে যায় এই সুঘ্রাণ, পারলে যেন সে দড়ি দিয়ে বেঁধে রাখতো এই ঘ্রাণ। মেঝেতে বসে দু হাঁটুর ভাঁজে মুখ গুজে অধর প্রসারিত করল সে। এই ঘ্রাণের মাঝে শক্তপোক্তভাবে অনুভব করলো সাহাদের উপস্থিতি। আতরটা সাহাদের, এটা মেখেই সে ঈদের নামাজে যেত। তার মৃত্যুর পর প্রতিটা ঈদে জার্নাব সাহাদের সুঘ্রাণ খুঁজতে গিয়ে এই আতর মেখে দান আটকে রাখে। এ সম্পর্কে অবগত আব্দুর রহমান। দ্বারের বাইরে থেকেও যেন সব উপলব্ধি করে নিল সে। মেয়ের কষ্ট অনুভব করে শোক নামলো তার চেহারায়। তার মেয়েটা কি আর কখনোই নিজেকে গুছিয়ে নিতে পারবে না? ছলছল করে উঠল তার নয়ন। সে দৃঢ়ভাবে চায় কেউ একজন আসুক, সাহাদের মতোই যত্ন করে আগলে নিক মেয়েটাকে। আবারও প্রাণ খুলে হেসে উঠুক তার জার্নাব। বাড়িতে কেউ আছেন?
ফটকের সামনে থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর। অবাক হলেন আব্দুর রহমান, এই সময় আবার কি এলো, তাও পুরুষ মানুষ। আবার ভাবলো জোভিয়া হয়তো কাউকে পাঠিয়েছে। দ্রুত চোখে মুখে লাঠি ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল সে। ফটকের সামনে যেতেই দৃষ্টিগোচর হলো একটি উচ্ছ্বাসিত মুখ। তবে তাকে হয়তো আশা করেনি আব্দুর রহমান। উচ্ছ্বাসিত ভাবটা কেমন যেন কমে এলো তাকে দেখে। ভালো করে তার আগাগোড়া পর্যবেক্ষণ করলেন আব্দুর রহমান। একজন টকবকে যুবক, তবে তাকে তো কোনো ক্রমে সৈনিক বা সেবক বলে মনে হচ্ছে না তার। সে অবাক হয়ে শুধালো, কে তুমি? অপ্রস্তুত হয়ে পড়ল বণিক। সে ভেবেছিল জোভিয়াই বেরিয়ে আসবে। সে না আসলেও অন্তত তার বুবু আসবে, কিন্তু এ তো তাদের আব্বা চলে এসেছে। এখন কি বলবে? নিজের শব্দভাণ্ডার হাতড়েও বলার মতো কিছু খুঁজে পেল না সে। আমতা করে বলে উঠল, আমি আবরার জাওয়াত, শাহ নদীতে জাহাজে করে বাণিজ্যের মালামাল আনা নেওয়া করি। ভ্রু কুচকালো আব্দুর রহমান। এমন কারণ নাম পর্যন্ত সে কোনোদিন শুনেছে বলে ঠাহর করতে পারল না। সে খানিক চিন্তিত স্বরে বলল, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। না মানে পানি। পানি? হ্যাঁ পানি, খুব তেষ্টা পেয়েছে। আশপাশে আর কোনো বাড়ি নেই, যদি একটু পানি খাওয়াতেন। ও পানি খাবে, আগে বলবে না? তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। বাড়ির ভেতর ঢুকতে লাগলেন আব্দুর রহমান। দুপা এগোতেই ডেকে উঠল বণিক। বলছিলাম, আপনার তো হাঁটতে কষ্ট হচ্ছে, বাড়িতে আর কেউ নেই? ঘুরলেন আব্দুর রহমান, স্বাভাবিকভাবেই বললেন, না সমস্যা নেই, একটু অপেক্ষা করো, আমি পানি এনে দিচ্ছি। চলে গেলেন আব্দুর রহমান। না চাইতেও বাধ্য হয়ে বাড়ির ভেতরে উকি ঝুঁকি দিতে থাকলো আবরার। তবে বাড়িতে আর কেউ আছে বলে মনে হলো না। শুকিয়ে এলো তার মুখভঙ্গি। কোথায় গেছে জোভিয়া? আজ তো বাজারও বন্ধ, আবার সাম্রাজ্যের সবার সাথে মহলে যায়নি তো। আফসোস হলো তার। সে তো এই সাম্রাজ্যের বাসিন্দা নয়। বিনা আমন্ত্রণে মহলে যাওয়াটা ভালো দেখায় না। তবে কি আজ দেখা হবে না মেয়েটাকে? কিন্তু এই গাউনটা আবারও নেড়ে চেড়ে দেখলো সে। তখনই পানি নিয়ে হাজির হলো আব্দুর রহমান। জোরপূর্বক ঘেঁষে পানিটুকু পান করলো বণিক। অতঃপর পাত্র ফিরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। আর কিছু? শুধালো আব্দুর রহমান। না না, শুধু পানি প্রয়োজন ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, এখন আসি। অপ্রস্তুত ভঙ্গিমায় হেসে দ্রুত সেই স্থান ত্যাগ করলো বণিক। তবে কিছু দূর গিয়ে আবারও পেছনে ফিরে তাকালো সে। তার দু চোখ খুব সন্তর্পণে খুঁজে চলেছে কিছু একটা। সেখানেই দাঁড়িয়েছিলেন আব্দুর রহমান। তাকে আবারও এইভাবে ফিরে তাকাতে দেখে চিন্তিত হলো সে। সত্যি কি পানি খেতে এসেছিল ছেলেটা? কারাগারে লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে জিদান। ঘেমে নিয়ে একাকার তার শরীর। হুট করে আজ বিকেলে সৈনিকরা তাকে তার গৃহ থেকে ধরে এনেছে। কাল সকালে চাঁদা তোলার দিন, আর আজ যদি এখানে বন্দি থাকে কতগুলো অর্থ পানিতে যাবে। বিরক্ত হচ্ছে সে। এই কেমন নিয়ম, বিনা কারণে মানুষকে হয়রান করা। অপরাধ জানতে চাইলে তারা কোনো কিছু বলছেও না, ছাড়ছেও না। সেই বিকেলে ধরে এনেছে, আর এখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। সে রাগান্বিত কণ্ঠে বন্দিশালায় পাহারারত সৈনিকদের উদ্দেশ্য করে বলল, কোনো অপরাধ ছাড়া আমাকে আপনারা এইভাবে আটকে রাখতে পারেন না, এটা অন্যায়। এগিয়ে এলো একজন সৈনিক, শক্ত কণ্ঠে বলল, কারণ ছাড়া কখনোই কাউকে এই বন্দিশালায় আনা হয় না, আজও হয়নি। তাহলে বলছেন না কেন আমার কি অপরাধ? চেঁচিয়ে উঠল জিদান। রাগলো সৈনিকটি, বিরক্ত স্বরে বলল, গলার স্বর পরিবর্তন করুন, এটা সুলতানের মহল, আপনার পিতার গৃহ নয়। সময় হলেই নিজের অপরাধ জেনে যাবেন। সুলতানা আসছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। কটমট করে তাকালো জিদান। সৈনিকগুলোর একটু বেশি ভাব। সুলতানের মহলে থাকে বলে জনসাধারণকে শুনতেই চায় না। আর সুলতানা এসে কি করবে? তার এখানে কি কাজ? আজব,
তার অপরাধ ব্যক্ত করতে স্বয়ং সুলতানা চলে আসবে? এ অসম্ভব। সৈনিকগুলোর মাথা গেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করলো সে। রাত কত হয়েছে ঠাহর করতে পারল না। চতুর্দিকের সহস্রাধিক কৃত্রিম আলোর ভিড়ে রাতের আধার যেন ফিকে পড়ে গেছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আগুনের কুণ্ডলী। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটল। কারাগারের দ্বার আটকে দাঁড়িয়ে থাকা সৈনিক মাথা নিচু করে উচ্চস্বরে বলে উঠল, স্বাগতম সুলতানা। আগ্রহী হয়ে চাইল জিদান। তৎক্ষণাৎ প্রবেশ করলো শাড়ি পরিহিতা এক নারী মূর্তি। তার শরীরে জড়ানো অলংকারগুলো যেন প্রকাশ করছে তার কঠিন দাম্ভিকতা। মাথা নুইয়ে নিল সমস্ত সৈনিক। হতবুদ্ধির ন্যায় কেবল চেয়ে থাকলো জিদান। কেমন চেনা চেনা লাগছে তার মুখটা, খুব চেনা লাগছে এই চোখ দুটো। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো জিদান। অতঃপর হুট করে অবাক কণ্ঠে বলে উঠল, জোভিয়া? কিন্তু এ কি করে হতে পারে? নিশ্চয় কোনো ভুল হচ্ছে। চোখ কচলে আবারও তাকালো সে। না, ইনি জোভিয়া অন্তত নয়। চোখ একরকম হতেই পারে, জোভিয়া কি করে হবে? সুলতান তো আর সাধারণ মেয়েকে বিবাহ করবে না। আর সুলতান বিবাহ করলে সাম্রাজ্যের সবাই অবশ্যই জানতো। কারাগারের একদম কাছে এগিয়ে এলো নারীটি। তাকে অবাক করে দিয়ে তাচ্ছিল্য স্বরে হেসে উঠল সে। বিদ্রুপের স্বরে বলল, আমায় চিনতে কি কষ্ট হচ্ছে জিদান? চমকে উঠল জিদান। এই কণ্ঠ অন্তত চিনতে সে ভুল করবে না। অবিকল সেই কণ্ঠ। শ্বাস নিতেও যেন ভুলল সে। কারাগারে বন্দি হয়ে এত বড় ঝাটকা খাবে সে কখনোই ভাবেনি। নিমিষেই যেন মাথার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেল। চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল সে। আবারও তাকালো আতঙ্কিত চোখে। জোফিয়ার মাথার উপরে জল জল করতে থাকা তাজটা নিশ্চয়ই মিথ্যা সাক্ষী দেবে না। তার অবস্থা বোধহয় উপলব্ধি করে নিল এলিজা সুলতান। মুচকি হেসে বলল, বলেছিলাম না, অনেক অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে আমার। তোমাকে এই কারাগারের মাঝে টেনে আনাটা ছিল আমার দ্বিতীয় অসম্পূর্ণ কাজ, আর সেটাও পূরণ হয়ে গেল। প্রথম অসম্পূর্ণ কাজ সুলতানের কাছে ফিরে এসে আগেই সম্পূর্ণ করে ফেলেছি। আরও অনেক অসম্পূর্ণ কাজ আছে, সেগুলোও ধীরে ধীরে পূরণ করে ফেলবো। যাও, ঘুমিয়ে পড়ো। অভ্যেস করে নাও কারাগারের মশাদের সাথে রাত কাটানোর। অপরাধটা বোধ হয় আর নতুন করে বলে দেওয়া লাগবে না। হাঁ করে চেয়ে শুধু শুনে গেল জিদান। তখনই কারাগারের ভেতর দৌড়ে এলো সেবকদের প্রধান আব্বু হানিফ। বয়স হয়েছে লোকটার, এতটুকু দৌড়ে এসে হাঁপাচ্ছে সে। জিদান তারই পুত্র। সম্মুখে এসে সে মাথা নুইয়ে কিছু বলার পূর্বেই এলিজা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এমন কোনো আবদার করবেন না যেটা আমি রাখতে পারবো না। তার শাস্তির সময় অতিক্রম হলে তবেই তাকে মুক্ত করা হবে। জমিন চিরে যাক অথবা আসমান ধসে পড়ুক, আমার সিদ্ধান্ত অনড় থাকবে। একমাত্র ছেলে বলেই যে তাকে বনে বাজারে ছেড়ে রাখতে হবে এমনটা নয়। বেশি মায়া না দেখিয়ে যদি সময় মতো ছেলেকে শাসন করতেন, তবে আজ এই দিনটা দেখতে হতো না। পিতার উচিত ছেলেকে সঠিক পথ দেখানো, অপরাধের খোরাক জোগানো নয়। তার জন্য কঠোর হওয়ার প্রয়োজন পড়লে হতে হবে। কথা সম্পূর্ণ করে চলে গেলেন তিনি। সৈনিকেরা নিজ নিজ স্থানে শটান দাঁড়িয়ে রইল। আবু হানিফ ছেলের দিকে একবার রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে হন হন করে বেরিয়ে গেলেন। হতাশার শ্বাস ফেলে কারাগারের মেঝেতে বসে পড়ল জিদান। আব্বাকে আসতে দেখেও সে ছাড়া পাবার আশা করেনি। এলিজা সুলতানকে না চিনুক, জোভিয়াকে তো চিনত সে। জানা নেই কবে মুক্ত পাবে, সেটা এখন চিন্তাও করছে না সে। সে তো এখনও আকাশ সম বিস্ময় কাটিয়ে উঠতেই পারেনি। সারাদিন লাফালাফি করে ক্লান্ত হয়ে তোহফা আজ সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। তাই কোনো চিন্তাও নেই এলিজা সুলতানের মাথায়। সে পুরো মহল চক্কর দিচ্ছে। কোথায় কি হচ্ছে তীক্ষ্ণ চোখে তা পর্যবেক্ষণ করছে। কোনো কারণ ছাড়াই সেবক সেবিকাদের এটা ওটা জিজ্ঞাসা করছে। উদ্দেশ্য হয়তো আছে কিছু, তবে সেটা প্রকাশ করছে না সে। সকলের দিকে কেমন সন্দেহের নজরে তাকাচ্ছে। মুহূর্তেই আবারও হেসে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। রন্ধনশালার সামনে এসে হুট করে দাঁড়িয়ে পড়ল সে। দ্বারের দিকে সামান্য এগিয়ে গিয়ে পর্যবেক্ষণ করল বিশাল রন্ধনশালা।
কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েছে কিছু রাঁধুনি। হাফসা বসে বসে তেল লাগিয়ে দিচ্ছে ফাইজার মাথায়। পাশেই চিন্তিত ভঙ্গিতে বসে আছে মাজেদা বানু। যখন থেকে এলিজা সুলতান ফিরেছেন তখন থেকে যেন ঘুম হারাম হয়ে গেছে তার। রাত দিন গালে হাত দিয়ে পাথরের মতো শুধু বসে থাকে। এসব দেখে খিলখিলিয়ে হেসে ওঠে ফাইজা। হাফসা কোনো মতে ধমকে ধামকে তাকে আটকায়। হঠাৎ দ্বারের দিকে নজর যেতেই চমকে গেল তারা। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো সকলে, মাথা ঝুঁকে সম্মান প্রদর্শন করলো। তবে ফাইজা ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকলো সুলতানার দিকে। এত সুন্দর মানুষ হয়, তাকে এইভাবে চেয়ে থাকতে দেখে হাসলো সুলতানা, শুধালো, নাম কি তোমার? জি। অসহায় চোখে শুধালো ফাইজা। হাফসা বুঝতে পারলো তার কথার তার কেটে যাচ্ছে। এত অমনোযোগী এই মেয়েটা, কথা মন দিয়ে না শুনে হা করে এতক্ষণ কি দেখছিল কে জানে। সে নিজেই বলে দিল, ওর নাম ফাইজা, ও নতুন এসেছে সুলতানা, তাই সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগছে। সমস্যা নেই, ধীরে ধীরে বুঝে যাবে। খুশি হলো ফাইজা। লাফিয়ে উঠতে চাইলেই টেনে ধরে থামিয়ে দিল হাফসা। মৃদু স্বরে হেসে উঠলেন বেগম। অতঃপর ঘাড় কাত করে তাকালেন মাজেদা বানুর দিকে। মাজেদা বানু ইতিমধ্যে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ভীত আতঙ্কিত তার দৃষ্টি। আশ্চর্য, কিছুই বললেন না সুলতানা। এগিয়ে যেতে লাগলেন দ্বারের দিকে। কিন্তু মাজেদা বানু স্বস্তির শ্বাস ফেলার পূর্বেই সে পুনরায় ঘুরে তাকালো। দাঁত কিরমির করতে করতে বলল, ইচ্ছে তো করছে, যজ্ঞে পরে দেখে নেব তোমাকে, এখন ঘুম ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতে হনহনিয়ে রন্ধনশালা ছেড়ে বেরিয়ে এলো সে। কাল ঠিকমতো ঘুমাতে পারেনি, আজ না ঘুমালে আর চলছে না। গোলাকার ফাঁকা স্থান পেরিয়ে তোফার কামরার দিকে চলে গেল সে। অথচ সেখানে বসে থাকা দুটো প্রাণী যেন চোখেই বাঁধল না তার। অবাক চোখে তার যাওয়ার পানে চেয়ে আছে সুলতান ও আজমাইন মাহতাব। মাহতাব কিছু না বলেও কটমট করে তাকালেন সুলতান। রাগান্বিত স্বরে বিড়বিড়িয়ে বলল, চোখে পট্টি বেঁধে রেখেছে, ইচ্ছে করে আমার দিকে তাকাচ্ছে না। মাহতাব হতবাক স্বরে কিছু বলার পূর্বে আচমকা উঠে দাঁড়িয়ে পড়ল সে। মাহতাবকে উদ্দেশ্য করে বলল, আগামীকাল সকালেই যেন শাহ নদীর সমস্ত বণিক আর সওদাগর মহলে হাজির হয়ে যায়। নতুন করে চুক্তি করতে হবে, আর তাদের সাথে যে চুক্তি হয়েছিল সেসব নথিপত্র প্রস্তুত করে রেখো। মাহতাবকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট করে চলে গেল সে। হতবাক হয়ে চেয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না মাহতাবের। সকাল থেকেই সুলতানের এইসব আজগুবি কর্মকাণ্ড দেখে যাচ্ছে সে। হতাশার শ্বাস ফেলে নিজের কামরার দিকে ছুটল সে। নথিপত্রগুলো বের করে রাখা দরকার। মনটাও আজ তার খুব একটা ভালো নেই, কেমন যেন বিষাদের অনুভূতি পাচ্ছে সে। কোনো কিছুতেই ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। অদূরে কেউ যেন হৃদয় বিদারক কণ্ঠে ফিসফিসিয়ে বলছে, আমি ভালো নেই, তুমি কেন ভালো থাকবে? সে জানে না এই বিষাদের কারণ, তবে অকারণেই বিরহের সুর তুলছে তার হৃদয়। কেন এই বিরহ? অকারণে এত বিষাদ? ব্যথিত মন নিয়ে হাঁটতে হাঁটতে কখন যে সামনে দাঁড়ানো তানহাকে সে উপেক্ষা করে চলে এসেছে নিজেও জানে না। অথচ তার দিকেই ছলো ছলো নয়নে এখনও চেয়ে আছে শেহজাদে তানহা। সৈনিক প্রধান কি তাকে দেখেও দেখলো না, নাকি উপেক্ষা করলো কঠিনভাবে? এখানে কি করছো তুমি? তোহফার পাশে শুয়ে প্রায় ঘুমিয়েই পড়ছিল বেগম। হুট করে চেনা পুরুষালী কণ্ঠ পেয়ে ধর ফরিয়ে উঠে বসলো। চোখ কুচলে তাকাতেই সুলতানকে দেখে যেন ক্ষণিক বিরক্তও হলো সে। রাগে গজগজ করে সে কিছু বলার পূর্বেই ধমকে উঠলেন সুলতান। এখানে ঘুমানোর ধান্দা করেছো? ওঠো, কামরায় চলো। বিরক্ত হয়ে শুয়ে পড়লেন বেগম। শুধু শুধু ধমক শুনে ঘুম নষ্ট করার কোনো ইচ্ছাই তার নেই। শরীরের উপর চাদরটা টেনে নিতে নিতে চোখ বন্ধ রেখেই বলে উঠল, কেন শুধু শুধু বিরক্ত করছেন সুলতান? এখন কি ঘুমোতেও দিবেন না শান্তি করে? বিস্মিত নয়নে হাঁ করে চেয়ে থাকলেন সুলতান। এমন একটা ভাব যেন এর চেয়ে বড় বিস্ময়কর কথা সে তার জীবনে কখনো শুনেনি। বিস্মিত কণ্ঠে বলে উঠল, 2 বছর পর ফিরে এসে তোমার এখন ঘুম বেশি জরুরি? দেখো,
এমন করলে এবার কিন্তু সত্যি সত্যি দ্বিতীয় বিবাহ করে নেব আমি।